বাংলাদেশে নির্বাচনী দামামা বাজছে। তবে এই নির্বাচনের মাঠ শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নেই। এর আঁচ পাওয়া যাচ্ছে দিল্লির সাউথ ব্লকেও। দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের পতনের পর দিল্লি এখন বাংলাদেশে তার হারানো প্রভাব ফিরে পেতে একরকম মরিয়া। গেল দেড় দশক ভারতের পুরো বিনিয়োগ ছিল একটি বিশেষ দলের উপর, অর্থাৎ আওয়ামী লীগের উপর। কিন্তু পট পরিবর্তনের পর দিল্লি এখন নতুন সমীকরণে হাঁটছে। তারা এখন ছলে বলে কলে কৌশলে বিএনপির সঙ্গেই সম্পর্ক গড়তে একেবারেই উন্মুখ। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে রয়েছে এক কঠিন শর্ত, আর জামায়াতকে নিয়ে এক সুপরিকল্পিত প্রোপাগান্ডা, যে পরিকল্পনায় পূর্ণ ন্যারেটিভকেই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় ভারত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজ আমরা বিশ্লেষণ করব কেন ভারতীয় মিডিয়া জামায়াত ইসলামীকে নিয়ে এখন এতটা সোচ্চার এবং এর পেছনে দিল্লির আসল কৌশলটা কী, কীভাবে বিএনপির সাথে সম্পর্ক গড়ছে এই দেশটি। চলুন শুরু করি দিল্লির বিএনপির প্রীতি এবং অলিখিত শর্তের সমীকরণ দিয়ে। সাম্প্রতিক মাসগুলোতে ভারতের কূটনীতিক তৎপরতা লক্ষ্য করলে দেখা যায় তারা এখন বিএনপির সাথে বরফ গলাতে শুরু করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে পাঠানো চিঠি, এসব কিছু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দিল্লি বুঝতে পারছে আগামী দিনে বাংলাদেশে বিএনপি একটি বড় শক্তি হিসেবে পরিণত হচ্ছে। তবে এই বন্ধুত্বের প্রস্তাবের সাথে তারা একটি রেড লাইন টেনে দিয়েছে, আর সেই রেড লাইন হলো জামায়াত ইসলামীর সঙ্গ ত্যাগ করা। ভারতীয় মিডিয়াকে ব্যবহার করে এখন সেই পরিবেশই তৈরি করা হচ্ছে বাংলাদেশে। ভারতীয় গণমাধ্যমগুলো, বিশেষ করে আনন্দবাজার, রিপাবলিক বাংলা এবং ফার্স্ট পোস্ট অত্যন্ত পরিকল্পিতভাবে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে বিজয়, সে বিজয়কে উগ্রবাদের বিস্তার হিসেবেই প্রচার করছে তারা। 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অভাবনীয় সমর্থনকেও তারা জনমত হিসেবে না দেখে তালেবানাইজেশন বা ইসলামী বিপ্লব হিসেবেই ব্র্যান্ডিং করছে। উদ্দেশ্য খুবই পরিষ্কার, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের আগামী রাজনীতিকে একটি ভয়ের জায়গায় নিয়ে যাওয়া। এবার আসি অপরাধকে কিভাবে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা করছে ভারত। আমরা দেখেছি যশোরের রানা প্রতাপ বৈরাগী হত্যার মতো ব্যক্তিগত বা অপরাধমূলক ঘটনাকে ইন্ডিয়ান এক্সপ্রেস বা আনন্দবাজার কিভাবে পরিকল্পিত হিন্দু নিধন হিসেবেই চিত্রায়িত করেছে তাদের গণমাধ্যমে। অথচ বিবিসি বাংলার ইনভেস্টিগেশনে দেখা গেছে নিহত ব্যক্তির অপরাধমূলক অতীত ছিল। ভারতীয় মিডিয়া এই সত্যটিকেই আড়াল করে সরাসরি জামায়াত বা কট্টরপন্থীদের ওপর দায় চাপিয়ে দিচ্ছে, যাতে দিল্লির বয়ানটি শক্তিশালী হয়। ভারতীয় মিডিয়া যখন জামায়াতকে দানব হিসেবে দেখাচ্ছে, তখন আন্তর্জাতিক মিডিয়া যেমন বিবিসি, আল জাজিরা বা রয়টার্সের বিশ্লেষণ সম্পূর্ণ বিপরীত। বিবিসি তারা বাংলাদেশের বর্তমান অবস্থাকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছে। জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে তারা রাজনৈতিক পুনর্বাসন নয়, বরং অংশগ্রহণমূলক নির্বাচনের পথে একটি ধাপ হিসেবেই দেখিয়েছে। আল জাজিরা তাদের প্রতিবেদনে উঠে আসছে যে গেল 15 বছর জামায়াতের উপর যে অবর্ণনীয় রাষ্ট্রীয় দমন পীড়ন চলেছে, তার ফলেই দলটির প্রতি সাধারণ মানুষের একটি সিম্প্যাথি ভোট বা সহানুভূতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া যেখানে বাংলাদেশের সংকটকে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বিবর্তন হিসেবেই দেখছে, ভারতীয় মিডিয়া সেখানে এটিকে ভারতের জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে। মূলত তারা সিলেক্টিভ জার্নালিজম করছে, যেখানে ছাত্র নির্বাচনে জামায়াতের বিজয়কে চেপে গিয়ে শুধু উগ্রবাদ শব্দটিকেই হাইলাইট করা হচ্ছে। কেন এই দানবীয় উপস্থাপন? এই প্রবণতাকে বিশ্লেষণ করতে গিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ক বিশিষ্ট কূটনীতিক রিয়াজ আহমেদ বলেছেন,
দিল্লি এখন মরিয়া হয়ে বাংলাদেশে তার হারানো প্রভাব ফিরে পেতে চাইছে। আওয়ামী লীগের পতনের পর তারা বিএনপিকে মিত্র হিসেবেই গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু জামায়াত তাদের কাছে সব সময়ই একটি রেড লাইন। তাই মিডিয়ার মাধ্যমে জামায়াতকে দানবীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে বিএনপি তাদের থেকে দূরত্ব বজায় রাখতে বাধ্য হয়। তবে ভারতের অলিখিত শর্ত হলো বিএনপিকে অবশ্যই জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। ভারতীয় গণমাধ্যম এই রাজনৈতিক ইচ্ছাকে বাস্তবায়ন করতেই জামায়াতের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে তাদের গণমাধ্যমের মাধ্যমে। তারা জামায়াতকে পাকিস্তানপন্থী ও ভারত বিরোধী শক্তি হিসেবেই চিত্রায়িত করছে, যাতে বিএনপি তাদের থেকে দূরে থাকে এবং আন্তর্জাতিক মহল জামায়াতকে স্বীকৃতি না দেয়। মূলত জামায়াতকে একঘরে ফেলার এই কৌশলটি দিল্লির নেইবারহুড ফার্স্ট পলিসির একটি অংশ, যেখানে তারা তাদের অপছন্দের শক্তিকে নৈতিকভাবে দুর্বল করে দিতে চায়। একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা এই বিষয়টি সামনে নিয়ে এসে জামায়াতকে রাজনৈতিকভাবে একঘরে করা এবং তাদের গণতান্ত্রিক অধিকারকে উগ্রবাদ হিসেবেই তকমা দেয়াই এখন ভারতীয় মিডিয়ার অন্যতম প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। এই সুপরিকল্পিত প্রচারণা বাংলাদেশের জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে দিল্লির পছন্দমতো রাজনৈতিক পরিবেশ তৈরির অপচেষ্টাই মাত্র। এবার আসুন দিল্লির এই মরিয়া চেষ্টা এবং ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা কি সফল হবে সেটি জানার চেষ্টা করি। ইতিহাস বলে বাইরের চাপ দিয়ে দীর্ঘস্থায়ী কোনো রাজনৈতিক পরিবর্তন আনা একেবারেই কঠিন, বরং এই ধরনের সুপরিকল্পিত অপপ্রচার বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী ক্ষোভ আরও বাড়িয়েই তুলছে। শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ, কোনো বিদেশি এজেন্ডা নয়। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই বিশ্লেষণ। এটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আপনি জানাবেন। পাশাপাশি আপনার বিশ্লেষণও আপনি মন্তব্য করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।